আনন্দদা প্রণাম। প্রণাম ছাড়া আর কি বলবো। অভিজিৎকে ধন্যবাদ, একটু সময় দিয়েছে। আপনার কিছুই না, গল্প করতে করতে ও তো অনেক গল্প ইতিমধ্যে জানে আমার থেকে অনেক বেশি, কখনো খেয়েই ধরিয়ে দিতে পারবে। আপনার কাছে প্রথমে আপনার ছোটবেলা থেকে শুরু, মানে যে স্মৃতির আপনার শুরু যেখানে, সেইখান থেকে শুনতে চাই গল্প। ছোটবেলার স্মৃতি বলতে গেলে প্রথমে যেটা একটা দুঃখজনক স্মৃতি দিয়ে আরম্ভ করি। 1941 সালে আমার জন্ম, আর 1946 সালের জানুয়ারি মাসে আমার বাবা মারা যান। তা তখন আমার বয়স 5 বছরের মতন, আমার ছোটো বোনের বয়স 6 মাসের মতন। কিন্তু 5 বছর বয়সের অনেক স্মৃতি মনে থাকে, কিন্তু আমি যেহেতু জন্ম থেকেই বাবাকে ডাকার বা বাবার সাথে মেলামেশা করার আমার সুযোগ ঘটেনি, তার মূল কারণ হচ্ছে বাবা ছিলেন একজন সত্যিকারের অর্থে স্বাধীনতা সংগ্রামী। মানে প্রথম থেকেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, এবং 1942 সালে বোলপুরে যে আগস্ট আন্দোলন হয়, তারপর আবার পুনরায় ওনার নামে ওয়ারেন্ট পাওয়া হয়, এবং কিছুটা লুকিয়ে কিছুটা বন্দি জীবন যাপন করে কাটান, এবং এইভাবে বিভিন্ন ঘোরাফেরা। কি নাম ছিল বাবার? বাবার নাম ছিল ভূপেন্দ্র নারায়ণ সেন। আপনারা কি বংশানুক্রমে বোলপুরেরই অধিবাসী? আমাদের বাবা এখানেই ছোট বাড়ি করেছিলেন। তার আগে বাবার তার মামা বাড়িতে মানুষ হয়েছিলেন। বাবারা 2 ভাই 1 বোন ছিলেন, এবং যার ফলে আগে তো টাইটেলটা শোনা যায় যে সেনগুপ্ত ছিল, কিন্তু আমার বাবার মামাদের টাইটেলটা সেন থাকার ফলে ওই সেন টাইটেলটাই তখন এত টাইটেল বা কে কোন জাতি এসব নিয়ে মানুষের একটা মাথা ব্যথা ছিল না। মামা বাড়ি কোথায় ছিল? বাবার মামা বাড়ি রামপুরহাটের কাছে কোনো গ্রামে, রামপুরহাট। এই এবং তারা খুব লব্ধপ্রতিষ্ঠিত কবিরাজ পরিবারের মানুষ, এবং যার ফলে আমার বাবা ও কাকা সেখান থেকেই বা কলেজে পাস করার পর থেকেই একটা আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। মৃত্যুর আগে বাবা টিউবারকুলোসিসে আক্রান্ত হন, এবং তখন টিউবারকুলোসিসের একমাত্র হসপিটাল ছিল যাদবপুর, এবং জেল থেকে কিছুদিন প্যারোলে বাবাকে বোলপুরে নিয়ে আসা হয়, এবং তারপরে যাদবপুর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর 46 সালের 31শে জানুয়ারি, ডেটটা মনে আছে এই কারণে, আমার কাকাই বলেছিলেন যে 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিবস, ও তার পরের দিনই আমার, যদিও গান্ধীজি তার 1 বছর পরে মারা গেছেন, 1 বছর কি 2 বছর পরে। কাজে সেইভাবে বাবাকে দেখার সুযোগ হয়নি, তবে খুব ভাষা ভাষা মনে পড়ে। মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমার মা আর আমি ওই কেওড়াতল শ্মশানঘাট আমাদের নিয়ে যাওয়া হয়েছিল। সে স্মৃতি মনে নেই, তবে সেখানকার একটা দাহ করার আগে, তখন তো ছবি টবির এত বেশি প্রচলন ছিল না, কিন্তু যে ছবিটা ছিল তার মধ্যে বেশ কিছু সেই আমলের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, যেমন সৌমেন্দ্রলাল ঠাকুর, পরবর্তীকালে খাদ্যমন্ত্রী ছিল সুদিন কুমার, তারাপদ গুপ্ত, আরসিবাই রাজনীতির সঙ্গে যুক্ত যারা ছিলেন, মোটামুটি তারা সেখানে সভাপতি ছিলেন। এইটুকুই বাল্যস্মৃতি আর কি। কিন্তু আপনার ছোটবেলাটা তো বোলপুর অঞ্চলেই কেটেছে। হ্যাঁ, তারপরে বোলপুরে সাধারণত খুব অল্প বয়সে মেয়েরা বিধবা হলে ওই মাতুলালয়ে ফিরে যায়। মাতুলালয় হচ্ছে আমার হাটসান্দি গ্রাম, সেখানেই আমার জন্ম। আচ্ছা। তারপর কিন্তু বোলপুরের বেশ কিছু মানে বাবার বন্ধুবান্ধব তারা মাকে ওখানে ফিরতে দেন নাই, বলে আপনি এখানে থাকুন, আপনার দায়িত্ব আমরা বহন করব। এভাবে সেই সময় বোলপুরে ডক্টর দ্বারিকানাথ ঘোষ, এই নিত্যানন্দ ভান্ডারের যে মালিক,
মূল মালিক ছিলেন। এইভাবে বোলপুরের বেশ কিছু ব্যক্তি বিভিন্নভাবে। আর সেই সময় ওই যদিও বাবা মারা যান 46-এ, তখন তো স্বাধীন হয়নি অফিসিয়ালি। বাবার মা তখন একটা 20 টাকার একটা স্বাধীন সময় পেনশন পেতেন। আচ্ছা। সেই 20 টাকা অন্তত শিউর থেকে প্রতি মাসে, আর তো বোলপুর শিউর ডাইরেক্ট বাস ছিল না, কিন্তু যেহেতু এটা খুব সম্মানের বিষয় বলে ওটা আমরা মেনটেন করেছিলাম। আমার মায়ের জীবনটা সেই হিসেবে খুব সংগ্রামী, কারণ মাত্র 29-30 বছর বয়সে সে সময় একজন মহিলা স্বামীকে হারান, এবং এমন স্বামী যার কোনো স্থায়ী চাকরি না, সাধারণ সংগ্রামী ছিল, আয়ুর্বেদিক করতেন। তার থেকে যে আচ্ছা, শুনেছি তোমার বাবা নাকি কিংবদন্তি চিকিৎসক ছিলেন, মানে এতটাই তার খ্যাতি ছিল যে তখনকার দিনের যাত্রাপালাতে একটা মানে রেফারেন্স হিসেবে বলা হতো যে অমুক জায়গার ভূপেন্দ্র কবিরাজের কাছ থেকে নিদান নিয়ে আসবো। হ্যাঁ, সেটা আমিও শুনেছি। খুব অদ্ভুত ব্যাপার, কলকাতা অষ্টাঙ্গ আয়ুর্বেদ কলেজ থেকে ওই সাধারণ সংগ্রামের মাঝখানে সেখানে শিক্ষালাভ করেন, এবং বাবার মামারা ছিলেন মানে খুব লব্ধ প্রতিষ্ঠক আয়ুর্বেদ চিকিৎসক। তখনকার আয়ুর্বেদিক চিকিৎসকদের নারী জ্ঞানটা এত প্রখর ছিল, তারা মৃত্যুর আগে কিছুটা বুঝতে পারতেন। এবং তখন একটা প্রবাদ ছিল যে কাশিতে গিয়ে যদি মৃত্যু হয় তাহলে হয়তো একটা অন্য ধরনের পূর্ণ লাভ হবে। এবং বাবার ওই মামাদের মধ্যে দুজন, আমি আমার কাকার কাছে গল্প শুনেছি, তারা ঠিক মৃত্যুর 1 মাস আগে গিয়ে কাশিবাসী হয়েছিলেন এবং সেখানে তারা দেহ রেখেছিলেন। তো সেই হিসেবে অবাক হয়ে যায় কথাটা তো শুনি, বাবা একজন লব্ধপ্রতিষ্ঠিত চিকিৎসক কী করে হলেন, এবং নিশ্চয় একটা ভেতরকার কোনো একটা অন্য শক্তি ছিল যা বলে সে সুনামটা। দুদিকেই খুব স্বল্প জীবনের মধ্যে চিকিৎসক এবং স্বাধীনতা সংগ্রামী, এটা বাবার। তো আপনার লেখাপড়া কোথায় হলো তারপর? আমার লেখাপড়া প্রথমে বোলপুর, একটা প্রাইভেট স্কুল বোলপুরে বাসন্তীতলা, ওখান থেকে চলে আসি বোলপুর হাই স্কুলে। তো বোলপুর হাই স্কুল ক্লাস 4 ছিল, যদিও হাই স্কুলগুলো 5 থেকে আরম্ভ হয়। তারপর ওখান থেকে মাধ্যমিক পাস করি। মাধ্যমিক পাস করার বোলপুর কলেজে আইএসসি পাস করি, এবং তখন বোলপুর কলেজে যেহেতু বিএসসি হয়নি, আর সত্যি কথা বলতে কি, বাড়ি বোলপুর, শান্তিনিকেতন মাত্র 3 কিলোমিটার দূরে, কিন্তু বোলপুর শান্তিনিকেতনের মধ্যে একটা বেশ ফারাক ছিল। মানে শান্তিনিকেতনে কী পড়াশোনা হয়, কীভাবে করতে হয়, সেভাবে কোনো যোগাযোগ ছিল না। আর তখনও শান্তিনিকেতনে সায়েন্স কোর্স করেনি, যারপর কলকাতায় বঙ্গবন্ধু কলেজে বাধ্য হয়ে ভর্তি হই, এবং সেখানে পড়াশোনা করার পর যখন দেখা যায় যে মেডিকেলের চেষ্টা করেছিলাম, চান্স পাইনি, এবং পেলেও হয়তো পড়া হতো না, কেননা ওই খরচ বহন করা আমার কাকার পক্ষে সম্ভব হতো না। এই প্রসঙ্গে একটা উল্লেখযোগ্য, আমার কাকা সৌরেন্দ্র নারায়ণ সেন, তিনিও ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, এবং তিনি কোনো অবিবাহিত ছিলেন, বিয়ে করেন অকৃতদার, এবং দুরাজপুরে পলিটিক্যাল পার্টি RCPI থেকে ওনাকে দুরাজপুরে বসানো হয়েছিল, এবং ছদ্মবেশে থাকতেন, যুগান্তর পত্রিকা বিক্রি করতেন, এবং তার মাঝখানে গ্রাম দেশে স্বাধীনতার প্রচার আন্দোলন করতেন। এবং আমার বাবার মৃত্যুর পর কাকাও যেহেতু RCPI ওই দমদম বসিরহাটের কেস পানালাল দাশগুপ্তের নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছিল, সেখানে অনেকেই বন্দী হয়েছিলেন। বাবাও সেই সময় বন্দী হয়েছিলেন, এবং কাকা, এবং 1951-এ কাকা জেল থেকে রিলিজ হন। তারপরে আমি অ্যাকচুয়ালি আমার বলতে গেলে বাবাকে আমি কখন দেখিনি, আমার কাকা সৌরেন্দ্রনারায়ণ সেন আমার পিতৃসম, এবং তিনি আমাদেরকে মানুষ করেছিলেন। শুধু তাই না, তার জন্য উনি কোনো বিবাহ করেননি। উনি একজন প্রখ্যাত চিকিৎসক ছিলেন। ওটা যেহেতু আমার কাকা করেছিলেন, তো কাকার মৃত্যুর পর তখন এই বিশ্বভারতীতে চাকরি করতাম, ওটা খোলা রেখেছিলেন।
তারপর রিটায়ারমেন্টের পর ও এমনি কিছুটা আর্থিক এই দিকটার চেয়ে বড় কথা হচ্ছে একটা নেশার মতন জেগে হ্যাঁ, গেছিল ঠিক। যে ওই প্রতিষ্ঠানটাকে জিয়ে রাখবো। শুধু তাই নয়, অনেকে ডিপেন্ড করে, অনেকে রেগুলারলি চিকিৎসার জন্য আসেন হ্যাঁ, বোলপুর, শান্তিনিকেতন, বোলপুরের বাইরে থেকেও। সেটা তো কাকার থেকেই শিখেছেন মানে হ্যাঁ, পারিবারিক। কাকার থেকে শিখেছি আর কিছুটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আচ্ছা। আমার মা আক্ষরিক অর্থে নিরক্ষর ছিলেন। ও ওই যেহেতু ফ্রিডম ফাইটার পেনশনটা তুলতে হবে বলে ওই তুলসীওয়ালার সেনটা অভ্যাস শেখানো করেছেন। হয়েছিল, তার বাইরে আমি যেতে পারেননি। ও তা কিন্তু একজন আক্ষরিক অর্থে নিরক্ষর মহিলা কিভাবে যে মানে দুঃখ কষ্ট সমস্ত কিছু মানে সম্মুখীন হয়ে মানুষ করা যায়, কারণ সেইভাবে আমাদের পড়াশোনা দেখাবার মতন ও কেউ ছিল না। কিন্তু মায়ের এমন একটা অনুশাসন ছিল যে সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরা ও বা নিয়মিত স্কুল যাওয়া, এগুলো আমরা করে যেতাম। তো কাকার সূত্রে আপনার পান্নালাল দাশগুপ্তের সঙ্গে পরিচয়? কাকার সূত্রে মানে আমার কাকার 1951-এ রিলিজ হলেন, আর পানাল দাশগুপ্ত 1951-এ অ্যারেস্ট হলেন। ও এবং পানাল দাশগুপ্ত রিলিজ হন 1962 সালের 15ই আগস্ট। তার আগে পানাল দাশগুপ্ত নাম শুনতাম, কিন্তু 1962 সালের পর ওনার সাথে সাক্ষাৎ আলাপ বা দর্শনে আমার সুযোগ হয়। তো আমার কাকা জীবিতই ছিলেন এবং এই তারপরে এই যে দীর্ঘদিন ওনার ওই টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সেই শুরু ওই সময়টা, প্রথমেই টেগোর সোসাইটি আরম্ভ করেননি। হ্যাঁ সেইগুলো একটু শুনি। হ্যাঁ, ওনার যে 62 সালে জেল থেকে রিলিজ হওয়ার পর যখন ওনাকে দেখলাম, এখন পানাল দাশগুপ্ত তার আগে দেখিনি এবং তখনকার দিনে ছবিও দেখার কোনো সুযোগ হয়নি, ছবিও ছিল না। মানে ওনার যে দমদম বসিরহাটের যে বীরত্বপূর্ণ, অনেকে অ্যাডভেঞ্চারও বলেন, অনেকে সশস্ত্র বিপ্লবী বলেন, যে যেভাবে ব্যাখ্যা করেন, তা আমাদের ধারণা ছিল যে এটা বিরাট কিছু হয়তো হবে। কিন্তু যখন বেরোলেন কোনো রকম পিছন ফিরে তাকালেন না, তার পুরনো ঘটনা কিছু, কাউকে জেলে কীভাবে অত্যাচার হয়েছিলেন, কোনো জায়গায় কোনো মুখে প্রকাশ করেন নেই, লিপিবদ্ধ করেন নেই। আমরা শুনেছি যে তাকে দান্ডাবেড়ি দিয়ে রাখা হতো, কিন্তু সেগুলো যখন ওনাকে জিজ্ঞেস করা হয় উনি হাসি মুখে ব্যাপারটাকে এড়িয়ে যেতেন, সেটা অনেকেরই জানা আছে। তারপর ওনার জন্য জেল জীবন থেকে মুক্ত হওয়ার পর উনি নিজের চিন্তাধারায় কাজ করতে লাগলেন এবং সবচেয়ে বেশি জন্য গ্রাম বাংলার অর্থনীতি কীভাবে পুনর্জাগরণ করা যায় সেই প্রচেষ্টায়। এবং তখন সব কিছু বুঝতাম না, কিন্তু ওনার সাথে থাকতাম। ওই হাইল্ডিং ধান, আয়ারি, টাইচুন, এই জিনিসগুলো, যদি আমার অর্থনীতি নিয়ে পড়াশোনা, কিন্তু অর্থনীতি তো পুঁথিগত বিদ্যার মতো ছিল, প্র্যাকটিক্যাল অর্থনীতি এগ্রিকালচার পড়িনি। কিন্তু এগুলো তখন আস্তে আস্তে ওনার কাছ থেকে, আমি শিক্ষকের কাছ থেকে যা শিখি নাই, ওনার কাছ থেকে মানে প্রত্যক্ষভাবে শেখার চেষ্টা করলাম, দেখলাম। তারপরে টেগোর সোসাইটি তো ফর্ম হয় 1967-এ, তার আগে কম্পাস পত্রিকা বার হয়েছে। কিন্তু টেগোর সোসাইটি ফর্ম হওয়ার সময় ছিলাম, কিন্তু টেগোর সোসাইটি কী জিনিসটা তো বুঝতাম না। খালি রবীন্দ্রনাথ ঠাকুরের টেগোর নামে উনি নামকরণ করেছিলেন এবং জয়প্রকাশ নারায়ণজি সাহায্য পেয়েছিলেন। এবং সেই সময় গ্রাম বাংলাকে আরও গভীরভাবে চেনার একটা সুযোগ হলো। এবং উনি দু একটা টুকরো কথা বলতেন যে গ্রামকে চিনতে গেলে, গ্রামের লোককে জানতে গেলে গ্রামের লোকের সাথে রাত্রিবাস করতে হয়। মানে সকালে গেলাম, তারপরে আবার বিকেলে চা খেয়ে বেরিয়ে এলাম গ্রাম থেকে, তো গ্রামকে ঠিক চেনা যায় না। তো সে কথাগুলো দীর্ঘদিন আগের কথা, কিন্তু আমার এইভাবে গ্রামের লোকের সাথে রাত্রিবাস করার একটা সুযোগ হতো, সুযোগ আরও বেশি হতো, কিন্তু পিছনে মা বাড়িতে একা থাকবেন সেটাও একটা চিন্তা থাকতো, যার ফলে ইচ্ছাটা সবসময় কার্যকরী রূপ দিতে পারতাম না। তখন এই যে বললেন শান্তিনিকেতনের সঙ্গে বোলপুরের আসতেন, শান্তিনিকেতনে বেড়াতে, তখন তো সাইকেল টাইকেল বোধহয় শুরু ছিল না। এই জায়গাটাতেই আমি একটুখানি ইন্টারভিউ করতে চাইছিলাম যে একটু পিছিয়ে যাচ্ছি। তুমি বঙ্গবাসী থেকে গ্রাজুয়েশন করে বোলপুরে ফিরে এলে,
এবং তার কিছুদিন বাদেই তুমি শান্তিনিকেতনের বিশ্বভারতীতে ভর্তি হলে ইকোনমিক্স অনার্স। ওই ফেজটাতে তোমার মানে সত্যি সত্যি শান্তিনিকেতন, বিশ্বভারতী তথা শান্তিনিকেতন এই দুটো জায়গার সাথে একটা খুব নিবিড় সম্পর্ক তৈরি হলো। আমি ডেলিবারেটলি বলছি বিশ্বভারতী এবং শান্তিনিকেতন, কারণ আমাদের অনেকের কাছেই এই দুটো আলাদা এন্টিটি, আবার এমনভাবে আলাদা যে একে অপরের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে মিশে গেছে যে আলাদা করা যায় না। আর থার্ড পয়েন্ট হচ্ছে বোলপুর, যেখানে তোমার বাড়ি। তো এই ফেজটা তোমাকে খুব এনরিচ করেছে বলে আমার ধারণা। এই সম্বন্ধে যদি এই ফেজটা হচ্ছে বিএসসি পাস করার পর যখন এখানে এলাম, তখন কলকাতায় এমএসসি পড়ার মতন তখন তো চান্স এতটা, এখনকার ভর্তি হওয়া যেমন শক্ত কাজ, পাস করাটা সহজ, ভর্তি হওয়াটা শক্ত। তখন কিন্তু ভর্তি হওয়াটা ছিল খুব শক্ত কাজ, পাস করাটাও ছিল শক্ত কাজ। তা সেই হিসাবে চান্স পেলেও হস্টেলে থাকতে হতো, এবং আমার কাকার পক্ষে ওই আয়ুর্বেদিক চিকিৎসার আয় থেকে আমার পক্ষে কলকাতা খরচ বহন করা সম্ভব হতো না। তখন এখানে ফেরার পর হঠাৎ একজন বোলপুর গার্লস স্কুলের সেক্রেটারির আহ্বানে তিনি আমাকে চিনতেন। তখন বোলপুর গার্লস স্কুলে লাইফ সায়েন্সের কোনো টিচার পাওয়া যাচ্ছিল না, মহিলা টিচার, শিক্ষক। উনি আমাকে বললেন, তুমি যতদিন বসে আছো ওখানে কাজ করো। আমি বললাম যে আমি তো এখন পাসই করিনি। পাস তো করবে? হ্যাঁ, পাস করবো। বলে করো, তখন তুমি স্কেলটা পাবে, তবে টেম্পোরারি, কিন্তু মেয়েটা পাওয়া গেলে তোমাকে। ওখানে শিক্ষক হিসেবে জয়েন করলাম, এবং ওখানেও শান্তি ব্যানার্জি বলে একজন প্রধান শিক্ষক ছিলেন। মানে আমার ভাষায় তিনি কিংবদন্তি প্রধান শিক্ষক। তিনি যে কোনো কারণের জন্য আমাকে খুব ভালোবাসতেন। তখন বিশ্বভারতীতে এমনি বেড়াতে বেড়াতে একদিন এলাম, অধ্যাপক অমিয় গুপ্তের সাথে আলাপ হলো। অমিয় গুপ্ত সব ব্যাপারটা শুনলেন আমার কাছ থেকে, যে আমি এই করছি। তখন বললেন যে তুমি করো, ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করো। তো কিছুই না, উনি বললেন, উনি আমাকে নিয়ে গেলেন বিদ্যাভবন। তো বিদ্যাভবনের আন্ডারে হিউম্যান রিসার্চ সেন্টার থাকতো। কালিদাস ভট্টাচার্য ছিলেন অধ্যক্ষ। নিয়ে কালিদাসকে বললেন, কি করবে? আমি অমিয়দা বললেন, তখন অমিয়দা বলতাম না, উনি বললেন যে ইকোনমিক্স। আগে পরিচিত ছিল অমিয়দার সাথে? না, কিচ্ছু না, ওটাও কাকতালীয়ভাবে সিংহশাসনের একটা পরীক্ষা হচ্ছিল। তখন সিংহশাসনের, আর অজিত হালদার বলে একজন আমার বন্ধু, সে বিষয়ে পড়াশোনা করতো, তার সাথেই বেড়াতে বেড়াতে উনি গেলাম। উনি ঘটনাচক্রে অমিয় গুপ্তের সাথে আলাপ করলো, এবং এক কথায় উনি আমাকে ভালোবেসে ফেললেন। ওনাকে আমি যেন একটা ভালোবাসার যায়, শ্রদ্ধা করা যায় মধ্যে ব্যক্তিত্ব খুঁজে পেলাম। তখন কালিদাস বললেন, তুমি আবার কেজে গন্ডুস কেন করবে, তুমি ফিলোসফি নিয়ে এমএ ভর্তি হয়ে যাও। আমি তো কিছু জানি না, সেটা দায়িত্ব আমার। অমিয়টা বললেন যে না, ওটা হয় না, সিস্টেমেটিক পড়াশোনা করো। নিয়ে ওই অমিগুপ্তি এতেই মানে ওখানেই ফর্ম ড্রাপ, ওখানেই ভর্তি হলাম। তখন সেন্ট্রাল অফিসে আসতে হতো না। নিয়ে তখন আমার কাকাটা, আমার গার্জেন, ওই বললো, কাকা বলে ঠিক আছে। তখন প্রশ্ন হলো যে ওই সময় এসআর দাস ছিলেন ভাইস চ্যান্সেলর। উনি আসার পর ঠিক হয়েছিল যে পুরোপুরি রেসিডেন্সিয়াল, ইভেন বোলপুরের ছেলেমেয়েরাও বাড়ি থেকে যাতায়াত করতে পারবে না। যারপর আমাকে হোস্টেলে থাকতে হলো, এবং হোস্টেলে তখন যে খরচটা হতো, সে খরচটাও বহন করা একটু শক্ত ছিল। কিন্তু কত খরচ তখন আমার লাগতো থাকা খাওয়া সবই 75, দুবেলা টিফিন, দুবেলা দুটো মিল, 4 বেলা খাওয়া আর থাকা, এবং ফিস, তারপর হোস্টেলের এইসব নিয়ে 75। কোন হোস্টেল সেটা? প্রথমে ছিলাম, এখন যেটা মেয়েদের হোস্টেল হচ্ছে মৃণালিনী, ওখানে প্রথমে ছিল। পরবর্তীকালে যখন পোস্ট গ্রাজুয়েটের সময় ওই মেলামাঠে বিদ্যাভবন, ততদিনে পূর্বপল্লী বয়েজ হোস্টেল তৈরি হয়ে গেছে। পূর্বপল্লী বয়সটা তখন চলে গেছে, তখন 1 বছর পরে আমার ভর্তি হয়ে। তার মানে এটা আনুমানিক কত সাল হবে? আমি 67-এ এমএ পাস করি। আমি আর আগে এমএ পাস করা আবার উচিত ছিল, কিন্তু যেহেতু আমার গ্যাপ হয়ে গেল একটা। তো এই খরচটা, এই 75 টাকার ব্যবস্থাটা কি হলো তাহলে? তখন 75 টাকাটা আমি স্কুল থেকে পেতাম, তখন বিএসসি পাস করে গেলাম 135 টাকা। তো 135 টাকাটা
সরকারি দিয়ে স্কুল দিয়ে নিয়ে 105 টাকাটা হাতে হাতে পাওয়া যেত, আবার 30 টাকাটা বিল করে পরে পাওয়া যেত। আর সেই সময় 2-4টে প্রাইভেট স্টুডেন্ট করতাম ওই ফাঁকে। কিন্তু খুব প্রশ্ন হতো যে খুব প্রবলেম হতো, স্কুল আরম্ভ হতো 10:30টায়, আর ওখানে ক্লাস হতো সকালে, ওখানে তখন বিশ্বভারতীতে ওই সকালে হতো একে পাঠভবনের মতো, আবার দুপুরে সেকশনটা হতো। দুপুরটা আমার কোনো অসুবিধা হতো না। তখন শান্তি ব্যানার্জিকে বললাম যে এরকম ব্যাপার, তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এসো, আমি ওইভাবে রুটিনের ব্যবস্থা করবো। এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে চললো। তারপরে যেদিন ওই এমএ পরীক্ষার শেষ হলো, সেই দিনই পরীক্ষার দিনে একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউতে ওই পুরন্দপুরে বেরোতে পারিনি, যার ফলে ইন্টারভিউটা দেওয়া গেল না। কিন্তু তার পরবর্তী ওরা কোনো সুইটেবল ক্যান্ডিডেট পায়নি বলে একজন সেক্রেটারি আমাকে একটা লোক মারফত ডেকে পাঠালেন যে তোমার তো পেপার কোয়ালিফিকেশন ভালোই দেখছি, কিন্তু তুমি যে আবার দেখা করো তাহলে দেখবো। ঠিক গেলাম, চাকরি হয়ে গেল। তখন চাকরির জন্য এতটা মানে এই যুগে হয়তো পেতাম না, তখন পেয়ে গেলাম। পুরন্দপুরে 2 বছর কাটালাম। কাটানোর পর প্রবলেম ছিল না খুব, স্কুলের পরিবেশ আর গ্রাম্য পরিবেশ ছিল খুব ভালো থাকতো, কলিগটা খুব ভালো ছিলেন। বিশ্বভারতীতে যখন ওই অ্যাকাডেমিক্সের ইয়েতে একটা পেলাম, তখন অ্যাকাডেমিক্সের কাজটাও তো পার্মানেন্ট সেন্টার হয়নি, প্রজেক্টের মতন ছিল। ঝুঁকি নিয়ে ওটা ছেড়ে দিয়ে এখানে পেলাম। এখানে থাকাতে একটা সুবিধা হলো কি, ইতিমধ্যেই পান্নালাল দাসের সঙ্গে আমার আলাপ হয়েছে, পরিচয় হয়েছে। ইতিমধ্যে হলো আমি যে কাজটা অ্যাকাডেমিক্সে করতাম, বিভিন্ন গ্রামে ঘুরে গ্রামে থাকা, তার সাথে টেগুসরি কাজটার মধ্যে সিমেট্রিক্যাল হয়ে গেল। যার ফলে গ্রাম বাংলাকে যে খুব বিরাট চিনি তাও দাবি করবো না, কিন্তু এই অ্যাকাডেমিক্সের চাকরি আর টেগুর সোসাইটি পান্নালাল নেতৃত্বে আমার গ্রামের লোককে চেনার একটা, আমি নিজে বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি আপনাকে চেনে লোকজন। তখন গ্রাম তখন সিনসিয়ারলি ঘোরাফেরা করতাম, তো অন্য কোনো ধান্দা ছিল না। আর গ্রামের লোকের প্রকৃতি এখনো পর্যন্ত নষ্ট হয়নি, কিন্তু তখন আর একটু নন পলিটিক্যাল তারা ছিলেন। ঠিক। তবে এখন দেখছি যে দরদ দিয়ে যদি নিঃস্বার্থভাবে মেশে যায়, কেন টিগোসিটি প্রসঙ্গে আমি বলি, শুধু পান্নালাল দাশগুপ্ত না, ওনারই মাধ্যমে অনেক ব্যক্তির সাথে আমার পরিচয় হয়। যেমন যারা আমার মনে রেখাপাত করেছেন, আমাদের একজন ছিলেন প্রফেসর হিমাংশু ভট্টাচার্য, তারপরে এসকে সুধাংশু চক্রবর্তী আইএস অফিসার, সুপ্রিম কোর্টের একসময় চিফ জাস্টিস হয়েছিলেন সব্যসাচী মুখার্জি, তার পরবর্তীকালে আমাদের রাঙাবেলিয়া তুষার কান্দিলাল, এবং ঘটনাচক্রে তোমার বাবা অশোক ঘোষের সাথেও আমার পরিচয় হওয়ার বা ঘোরাফেরা করার সুযোগ ঘটে। যদি কিন্তু ব্যক্তিগুলো ছিলেন একবারে নিঃস্বার্থ মানে সমাজসেবী তো দুটো ভাগও হয়েছে। তা এই প্রসঙ্গে আমার 2জন ব্যক্তি পান্নালাল ছাড়াও আমার মধ্যে একাপাত করেন, তারা বাবারই বন্ধু ছিলেন। একজন হচ্ছেন সৌমেন্দ্রলাল ঠাকুর, আর একজন হচ্ছেন, অনেকে তার নাম এখনো জানে না, প্রখ্যাত নৃতত্ত্ববিদ সমাজবিজ্ঞানী নির্মল কুমার বসু, পাণ্ডিত্য এবং অবদান, এবং গান্ধী বাদী বলবো না, গান্ধীর যিনি সম্বন্ধে জানেন আর কি। সেই নির্মল বসু প্রসঙ্গে মনে পড়ে, সালটা বোধ হয় 60 সাল এরকম হবে, বা 61 সাল হতে পারে। তখন পাঠভবনের অধ্যক্ষ ছিলেন খুব সম্ভব অমিয় কুমার সেন, সুপ্রিয়তার আগে। একবার নির্মল বসুর ওখানে গান্ধীজির ছেলেবেলার উপরে বক্তৃতা দেওয়ার, তখন তোমরা কারণ আসো না, বোধ হয় না আসোই না, তখন তোমার ছাত্র ছিলে। তা নির্মল বসু বললেন যে আমি একটা পাঠভবনে আমাকে অর্ডার করেছে, তুমি তোমার সাইকেলটা রেডি রাখবে, বোলপুর স্টেশনে রানাপুরে নামবো, আমি সাইকেলটা নিয়ে যাবো। তার পরবর্তীকাল বললেন যে সাইকেলটা
একটা কাজ করবে, বিশ্বভারতী হয়তো আমাকে গাড়ি করে স্টেশনে পৌঁছে দেবে, তুমি ওই সময় পাঠবোর্ডের জায়গাটা বললেন, এখানে আমি বক্তব্য রাখবো, সাইকেলটা নিয়ে তুমি চলে আসবে। আমি আগেই গেলাম। তো বিশ্বভারতী তেমনি অবারিতদার যে কোনো অনুষ্ঠান যে কেউ যেতে পারে, এটা পাঠবোর্ডেরই অর্গানাইজ হয়েছিল। উনি প্রথমে বললেন আমি গান্ধী ছেলেবেলার উপরে বলবো, আমার সময় খুব কম, মাত্র 1 ঘন্টা। আমি শুনে ঘাবড়ে গেলাম যে একে গান্ধী, তারপর 1 ঘন্টার সময়। মানে গান্ধীকে আমাদের ছোট থেকে খুব ভালো মানুষ বললে শেখানো হয়নি। বামপন্থী রাজনীতি গান্ধীকে যেন একটু অবহেলা করার শিক্ষা দেওয়া হয়েছিল। ওর তারপর নির্মল বসু 1 ঘন্টার সময় ঘড়ি অ্যালার্ম যখন বাজলো, আমি অভিভূত হয়ে গেলাম যে মহাত্মা গান্ধীকে এত সহজ সরলভাবে একজন ব্যক্তি এইভাবে উপস্থাপনা করতে পারেন। তো ওনাকে সেভাবে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করিনি। পরবর্তীকালে স্টেশনে যখন দানাপুর ফার্স্ট প্যাসেঞ্জারটা ঢুকলো, ওনাকে আমি চাপাতে গেলাম। বিশ্বভারতী যদিও গাড়ি করে পৌঁছে দিয়েছিল। দেখছি একটা ফার্স্ট ক্লাস কোচে লেখা আছে রিজার্ভ ফর প্রফেসর নির্মল কুমার বসু। তখন ফার্স্ট ক্লাসের লোক তো যারা চাপতো, আমরা জানলা দিয়ে উঁকি মেরে দেখতাম এটা কীরকম। একটা পুরো কম্পার্টমেন্ট ছোট্ট, খুব রিজার্ভ ফর প্রফেসর নির্মল বসু নিয়ে আমি এসে কাকাবাবুকে বললাম। কাকা বললেন যে তুই নির্মলদা এসছেন, আমাকে খবর দিলি না, আমি তো কেউ জানবো। তখন এইভাবেই হয়। যেমন সোমেনলাল ঠাকুর, মানে ঠাকুর পরিবারের ব্যক্তি, বিদগ্ধ পণ্ডিত। ইভিন পান্নাবাবুকে যে আরসিবাই রাজনীতিতে সোমেনলাল ঠাকুরের নিয়ে এসেছিলেন। আরসিবাইটা উনি করেছিলেন, পরে ওনার এতে এসেছিলেন। পরে ওনাদের মধ্যে একটা মতভেদ হয়। সে মতভেদের মধ্যে একটা পান্নালাল দাশগুপ্তপন্থী আর একটা সোমেন ঠাকুরপন্থী। আমার বাবার বন্ধু ছিলেন সোমনাথ ঠাকুর। দিয়ে তখন আমাকে নিয়ে ব্যক্তিগত খুব ভালোবাসতেন এবং 4 নম্বর এলকিন রোডের বাড়িতে কলকাতা যেতাম, আমার কাকা আলাপ করে দিয়েছিলেন, সেখানে দেখা করতাম। তারপর ওনার সাথে তো ওই পণ্ডিত ব্যক্তির সাথে কেমন আছো, কী আছো, ভালো আছো, তো মা কেমন আছেন, এসব তো কোনো অন্য কথাবার্তা হতো না। পরবর্তীকালে দেখলাম যে যখন ইনি মারা গেলেন, 71 এরকম হবে, নির্মল বসু ওই সময় ক্যান্সার রোগে মারা গেলেন। পরবর্তীকালে বুঝলাম যে কোন মানুষকে আমি পেয়েছি এবং তাদেরকে জানার, তাদের সাথে মেশার আমি সুযোগের মানে খুব সদ্ব্যবহার করি নাই। এগুলো একটা আক্ষেপ হয়। তা এই হিসাবে আক্ষেপ হয়, আবার নিজেকে খুব গর্ববোধ করি যে এই লোকদের সংস্পর্শে আমি এসেছিলাম এবং এই লোকরা আমার নাম ধরে ডাকতেন। এটুকুই মনের সান্ত্বনা। গ্রামে কাজ করতে গিয়ে যেটা ফিল করলাম যে গ্রামের কৃষির ফলন বাড়ানোটাই গ্রাম উন্নয়নের একমাত্র সমস্যার সমাধান নয়। গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বড় সমস্যা আমি দুটো ফিল করেছি। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নেওয়া। এবং গ্রামের লোক কৃষি ছাড়াও, প্রথমত কৃষির ইনকামটা তো খুব আনসার্টেন। বিশেষ করে যখন প্রথম কৃষি হয়, যখন এখন যেমন আধুনিক সেচ নলকূপ বা এগুলো হয়, তখন তো এটা ছিল না। তখন হয়তো খরা কিংবা বন্যা, অনিশ্চয়তা এখনো রয়েছে। অনিশ্চয়তা এখনও রয়েছে, কিন্তু বন্যার প্রতিরোধের ব্যবস্থা হয়েছে। আবার খরা প্রতিরোধের জন্য অনেক কিছু আন্ডারগ্রাউন্ড ওয়াটারকে ট্যাপ করার ব্যবস্থা হয়েছে। তারপরে ওই সারফেস ইরিগেশনের জন্য পুকুর খনন বা ক্যানেল সিস্টেম হয়েছে। সেখানে একটা হয়েছে, কিন্তু গ্রামের মধ্যে যে শিক্ষার সুযোগ পাওয়া এবং স্বাস্থ্যের সুযোগ পাওয়াটা, এটা কিন্তু এখনও পর্যন্ত হয়তো কিছুটা উন্নয়ন হলেও সেটা নট আপ টু স্যাটিসফ্যাকশন, এটা ফিল করেছি। আর গ্রামের লোকদের একটা দেখেছি, শহরের লোকের গ্রামের লোক সম্বন্ধে একটা উন্নাসিকতা, এটা উপলব্ধি করেছি।
আর যার ফলে শহরের ব্যক্তিরা গ্রামের লোকদের এতটা শোষণ করেছে যে গ্রামের লোক শহরের লোকদের ঠিক সেইভাবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বোলপুরে একটা হিমঘর আছে, এবং সেই হিমঘরটা হওয়াটা বোলপুর মতো জায়গায় 1978-এ, আজ থেকে প্রায় 40 বছরের আগে। তখন বোলপুরের তো মানসিকতা অন্যরকম ছিল, এবং কোঅপারেটিভের প্রতি মানুষের অবিশ্বাস খুব বেশি ছিল। কারণ সেই সময় বীরভূমে দুটি কোঅপারেটিভ ফেল করে, একটা হচ্ছে আমোদপুর সুগার মিল আর দুটি হচ্ছে ইলামবাজার রাইস মিল। ফেল করে মানে কি, যারা কোঅপারেটিভ অংশীদার ছিল তারা টাকা পয়সা বেশ কিছু তছরূপ করে। তখন সমবায় করি এই বলাটা মানেই হচ্ছে লোকের কাছে একটা সন্দেহের কাজ। কিন্তু পান্নালাল রাজপুতের এমন একটা সংগ্রামী শক্তি ছিল, হঠাৎ বললেন বোলপুরে অনেক আলু চাষ হচ্ছে, আরও আলু বাড়তে পারে, এই লোকরা বর্তমানে হুগলিতে যাচ্ছে, এখানে একটা হিমঘর। উনি বলে দিলেন হিমঘর হোক, একটা হিমঘর তো একটা শিল্পের মতন, তারপর শেয়ার তুলতে হবে সরকার থেকে, চাষির কাছ থেকে। এবং চাষিরা যখনই শুনছে যে হিমঘরের শেয়ার কাটার জন্য এসছে, তখন তাকে সন্দেহ চোখে দেখতেন। এবং সেই সন্দেহটা কাটাবার জন্য আমার মনে আছে আমি সবচেয়ে বেশি পরিশ্রম এখানেই করেছি। ওই সকালে বুধবার দিন ছুটির দিন বেরোতাম, রাত্রেবেলা ঘরে ঢুকতাম এবং সাইকেলে করে 14 কিলোমিটার 15 কিলোমিটার যেতাম। আস্তে 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 মানুষের মধ্যে ওনার একটা আস্থা অর্জন করলাম, যে লোকে ভাবলো যে না, পান্নালালবাবুর লোকরা মানে কিছু খারাপ কাজ করবে না। এই জিনিসগুলো ধাপে ধাপে করেছি। কিন্তু শিক্ষা স্বাস্থ্যটা সেই হিমঘর চলছে এখন? হ্যাঁ, হিমঘর এখন চলছে, এবং যেটা রেকর্ড কোঅপারেটিভ হিমঘর 1978-এ শুরু হয়েছে। যখন শুরু হয় তখন ছিল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সীতাশঙ্কর রায়, এবং সেখানে যে মন্ত্রীদের কাছ থেকে তারা কংগ্রেসের লোক হলো, বিশেষ করে 2জন মন্ত্রী আব্দুল গনি খান, আব্দুল সাত্তার, এই ধরনের যারা মন্ত্রী ছিলেন তারা কিন্তু খুব সহজভাবে মানে সাহায্য করার জন্য এগিয়ে আসতেন। আবার পরবর্তীকালে যখন এটা খোলা হয় তখন বামফ্রন্ট এসছেন, বামফ্রন্টেরও শরীরদের কাছ থেকে হয়তো সেরকম কোনো ইয়ে পাওয়া যায়নি, এবং সেটা ক্রমাগত চলছে। এবং যেটা হয় মানে বাধা পাওয়া যায়নি, না সাহায্য পাওয়া যায়নি। হ্যাঁ, কোনো বাধা পাওয়া যায়নি। সাহায্যটা সবসময় দরকার, না বাধাটা। ইনফ্যাক্ট এটা এতটাই এখন উন্নত হয়েছে, মানে তোমরা যেটা তৈরি করেছিলে পুরনোটা, ওইটার পাশাপাশি এখন আরেকটা আরো বড় এবং আরো বেশি ক্ষমতাশালী, যেহেতু তখন জায়গাটা বেশি নেওয়া ছিল, এবং সেই জায়গাটা তখন পাওয়াটাও খুব, অন্য পথে অনেকেই ছিলেন যার নাম হয়তো উল্লেখ করলে কেউ বুঝতে পারবে না, অনেক সরকারি অফিসার ছিলেন। তখন এই পান্নালাল রাজপুতের নামের একটা জাদু ছিল, এবং কেন জানি না লোকে এটা অগাধভাবে। আপনার তো শ্রীনিকেতনেও একটা কাজের সূত্রে, শ্রীনিকেতনের কাজের সূত্রে যোগাযোগ হওয়ার হচ্ছে, যখন অ্যাগ্রোইকোনমিক্সের সাথে আমি চাকরি করি, সে সময় আমি একজন শিক্ষক এবং খুব ভালো গবেষক পেয়েছিলাম, ডক্টর গোবিন্দ গোপাল মণ্ডল, নাম শুনে থাকবে। তা আবার সেই সময় শ্রীনিকেতনের কর্ণধার হয়ে গেলেন প্রভাস সেন মহাশয়। তা প্রভাস সেন মহাশয় শিল্পী ছিলেন, কিন্তু খুব ভালো গ্রামের জীবন সম্বন্ধে অভ্যস্ত ছিলেন। একদিন একটা মিটিংয়ে যাওয়ার পরে প্রভাস সেন আমাকে বললেন যে তুমি শ্রীনিকেতনে চলে এসো। তখন আমি শ্রীনিকেতনে চলে আসবো কী করে, একটা চাকরি করি তো। গোবিন্দ মণ্ডলের সঙ্গে তখন ইয়ে হলো, তখন ডক্টর গোবিন্দ মণ্ডল বললেন না, তুমি এগুলো ছাড়বে না, তুমি প্রভাসবাবু যা বলছেন সে কাজ তুমি যাবে, আমি তোমাকে ছুটি ইয়ে করবো। এইসব শ্রীনিকেতনের মাধ্যমে অনেকগুলো গ্রাম আছে, তারান্দা টারান্দা বা ওখানকার যারা গ্রাম শ্রীনিকেতনের কর্মী ছিলেন। আরেকজন খুব শ্রীনিকেতনের ব্যক্তি আমার মনে আছে, সত্যদাস চক্রবর্তী, উনি ডিরেক্টর পরে যার স্থান ছিল। এই জন্য তখন তারপর জ্ঞানদা, এইসব ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলাম। এইভাবে ব্যাপারটা। সেই সময় তো ধরুন ডেয়ারি মানে শ্রীনিকেতনে যে ফার্ম, সেই সময় কি পুরো দামে চলছে ওই ডেয়ারি টেয়ারি ইত্যাদি? না,
ওগুলো চলতো না, ওগুলো তো কালের গতিতে সবসময় যে বিশ্বভারতী দায়ী তা বলবো না, অনেক সময় একটা কালের গতিতে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যায়। ডেয়ারিটা দেখলাম যে পরবর্তীকালে যে ডেয়ারি দুধটা নিয়ে প্রবলেম হলো, তখন তো এই চিলিং প্ল্যান্ট বা এসবগুলো আসেনি, সে বাড়িতে বাড়িতে দুধ বিক্রি করা, এবং তার মাঝখানেই তো মানুষের মধ্যে সহজত একটা চৌর্য প্রবৃত্তিও থাকে, এগুলোকে করলো। আরেক ব্যক্তির নামটা উল্লেখ করলেন না, সে ব্যক্তি না থাকলে হয়তো আমার অস্তিত্বই থাকতো না। সে হচ্ছেন আমার কুটিরের প্রতিষ্ঠাতা সুসেন মুখোপাধ্যায়। এই সুসেন মুখোপাধ্যায়ের মূল কাজটাই ছিল, আমার কুটির প্রতিষ্ঠার মূল কাজটাই ছিল যে যেসব স্বাধীনতা সংগ্রামী জেল থেকে মুক্ত হওয়ার পর ফিরে আসবেন, যারা বিয়ে করেননি বা বিয়ে করলেও তাদের সেই ধরনের সংসার নেই, আর্থিক, তাদেরকে একটা যেন বাসস্থান আমার করে এবং সেখানের জন্য একটা কর্মেরও সুযোগ হয়, কুটির শিল্প ইত্যাদি হবে। সেই সুসেন মুখোপাধ্যায় কাজ ছিল কোন স্বাধীনতা সংগ্রামী বিপদে পড়েছে। আমার বাবার মৃত্যুর পর সুসেন মুখোপাধ্যায় আমার মায়ের হাতে প্রতি মাসে মানে নিজের ব্যক্তিগত এ থেকে 40 টাকা করে দিতেন, এবং তখন 1946-47 40 টাকা, এবং আমার টাকাও জেল থেকে রিলিজ হওয়ার 51 পর্যন্ত এই 40 টাকা একটা বিরাট মূল্য ছিল, আর্থিক মূল্য ছিল, এবং যে ভালোবাসার যে একটা অবদান সেটা। ঠিক। তো আপনার নিজের সংসার সম্পর্কে কিছু বলবেন না? হ্যাঁ, এই যে নিজের সংসার সম্বন্ধে যেমন মানুষের হয়, মুখ তো দেখাবেন না বলেছেন, এভাবে হয়। এমনি খুব সমর্থন তো পেয়েছেন, এই যে এত কিছু কাজ করে বেরিয়েছেন। ওই যে মায়ের যেরকম ইয়ে ছিল অনুশাসন, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে, সেইটা তো আর ছিল না। না না, সেটা ছিল না। কি মা তো পান্নাবাবুকে বকাবকি করতেন, তাহলে কি একে একবার শেষ করে দেবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। মা বকাবকি করতেন যে আমি মরে গেলে পরে তুই কোথায় থাকিস। আর তখন তো মোবাইল ছিল না, আমাদের বাড়িতে কোনো ফোনও ছিল না। আমি শুনেছি যে পান্নালাল দাশগুপ্ত যখন আসতেন, উনি তো এসে বৌদি আসি, আর ঠাকুমা নাকি বলতেন আপনার জন্য আমার সর্বনাশ, আর উনি শুনে হাহা করে কি করলেন সারাদিন সাইকেল নিয়ে নিয়ে ঘুরে। আর সব থেকে হতো যখন টেগর সোসাইটির ফার্মটা তৈরি হচ্ছে, তখন তো সেই পেমেন্ট বর্ষাতে এতে তাতে সাইকেল করে অত দূর যেত। সাপ বন্যা যখন হলো 78-এ, দূরত্বটা কত? ওই মুরগোটা বোধহয় 10 কিলোমিটার বেশি নাকি শিমুলিয়া, মানে ফার্মটা এখান থেকে 12 কিলোমিটার। 12 কিলোমিটার। আমি শুধু শিমুলিয়াটা তো উপলক্ষ মাত্র, কিন্তু ছিল তো এবারে ইন্টিরিয়ার সিঙি টিঙি পুরো অজয় বেল সব সাইকেলে, এবং সেটা আমি শুধু। আর সে সময় একটা ইয়ে ছিল নকশালাইট একটা যে আন্দোলনটা, ওই বেল্টে বেশ কয়েকজন খুন হয়েছেন। তবে ওখানে দেখেছি যে নকশালাইট মুভমেন্টের যে সব ছেলেরা কাজ করতো, তারা কিন্তু টেগর সোসাইটি বা পান্নাবাবুর কাজের উপরে কোনো রকম তারা। একটা জিনিস আমার মনে হয়েছে যে পারিবারিক দিক থেকে তোমার একটা মার্কসিস্ট ইনক্লিনেশন ছিল এবং আছে, এবং বিশ্বভারতী শান্তিনিকেতনে 5 বছর উচ্চশিক্ষা করার সুবাদে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার প্র্যাকটিক্যাল দিকটা তুমি খুব কাছ থেকে দেখেছো। মানে এমন এক সময় যখন আর কি বিশ্বভারতীর শিক্ষা ব্যবস্থা এখনকার মতো এতটা পাল্টে যায়নি। আর তৃতীয়ত পান্নালাল দাশগুপ্ত, রাখালচন্দ্র দে, অম্লান দত্ত, এদের সান্নিধ্যে এসেছো তুমি, প্রফেসর নির্মল বসু, এদের সান্নিধ্যে এসেছো তুমি। এরা সম্পূর্ণভাবে গান্ধীবাদী। তোমার নিজস্ব অবস্থান সম্পর্কে এ ব্যাপারে একটুখানি যদি আমাদেরকে বলো। এটির অবস্থান মানে যখন স্কুলের ক্লাস 10 ক্লাসে পড়তাম,
তখনই বোলপুরের ঠিক ছাত্র রাজনীতি বলতে সেরকম শুরু হয়নি। বোলপুর কলেজে যখন গেলাম তখন ছাত্র রাজনীতি যেহেতু ভোট হতো তখন বামপন্থী সুই থাকতো এবং সেটা সিনফিটাররা এখনও আছে, সক্রিয় নয়। এইভাবে যে সক্রিয় রাজনীতি করেছি তখন কমিউনিস্ট পার্টিও ভাগ হয়নি, কমিউনিস্ট পার্টি ভাগ দেখেছি। ভাগ হওয়ার পর তখন মার্কসিস্টের যে মেজরিটি তাদের সংস্পর্শে এসেছি। তাদের সংস্পর্শে আসার পর ডিআইএফের আন্দোলনে কাজ করেছি, পার্টি মেম্বারশিপও নিয়েছি। কিন্তু যে কোনো কারণের জন্য হোক আমার একটু খুঁতখুঁতে মন, কোনো জায়গায় কিছু দেখলে সেখান থেকেই অন্যায় বা নিজের মতবাদটা, আমার মতবাদটা যে শ্রেষ্ঠ আমি দাবি করবো না, কিন্তু সবাই তো নিজের মতবাদ কি আগে থাকে, সেখানে একটু মতপার্থক্য হওয়ার ফলে কারোর সাথে আমার কোনো সংঘাত হয়নি, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে সরে আসার চেষ্টা করেছি। বিশ্বভারতীতে যখন ভর্তি হই তখন বিশ্বভারতীতে একটা আমাদের গ্রুপ ছিল, সেই গ্রুপটা ওই সিপিএম পন্থী গ্রুপই ছিল, ছাত্র ফেডারেশনের। এবং এসআর দাসের মতন খুব ইন্টেলিজেন্ট পার্সন, আমি বলবো সুপার ইন্টেলিজেন্ট এবং বিচক্ষণ ব্যক্তি, তিনি এটাকে করার পর একটা আমাকে উনি নাম ধরে ডাকতেন, ছাত্র ছিলাম, নিয়ে খোলাখুলি বললেন, তুমি কি কমিউনিস্ট পার্টির লোক? আমি তো ছাত্র, তো ছাত্র হলো তো যা করবে খুব সাবধানে চলবে। আমি রাজনীতির বিরোধী নই, কিন্তু রাজনীতি করতে গেলে চিন্তাধারাটাকে আগে প্রসারিত করতে হবে। তো সংকীর্ণ যেটা তখন যে এটা কি, তখন তো শ্রদ্ধাস যে রবীন্দ্রনাথের সময় ছাত্র ছিলেন, আমার কিন্তু দুর্ভাগ্য তখনও পর্যন্ত জানার সুযোগ হয়নি। যেটা অভিজিৎ একটু আগে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা বললো, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা আমি বুঝি দাবি করি না, মানে সেভাবে আমাকে বোঝার মতন কোনো ব্যক্তিও, যদিও অনেক বড় বড় পণ্ডিত ব্যক্তির সাথে মেলামেশা করেছি, কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটা কী সেটা আমার বোধগম্য তখন ছিল না, এখনও যে পুরস্কার তাও নাই। তবে একটা জিনিস, আমি শান্তিনিকেতনকে আমি খুব ভালোবেসেছি এবং এখন পর্যন্ত শান্তিতে কিছু খারাপ জিনিস ঘটলে সেখানে আমার এগিয়ে যাওয়ার, আন্দোলন করার কোনো প্ল্যাটফর্ম নেই বা বয়সও নেই, কিন্তু মনে দুঃখ হয় বলা যায়। কিন্তু বিশ্বভারতী উপাচার্যদের মধ্যে আমি সুধীরঞ্জন দাস, কালিদাস ভট্টাচার্য, অম্লান দত্ত, নিমাইশতন বসু, সব্যসাচী ভট্টাচার্য, ইভিন পরবর্তীকালে বিতর্কিত ব্যক্তি দিলীপ সিনহা এবং সুজিত বোস, এদের সবার সাথে খুব ঘরোয়া মিশেছি এবং এদের মধ্যে বেশ কয়েকজন আমার বাড়িতেও এসেছেন। সন্তানের প্রতি আমার একটা স্বাভাবিক দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতাটা কী জন্য, যে রবীন্দ্রনাথের যে দর্শন খুব ভালো বুঝি তাও না, তো আমার কাছে শান্তিনিকেতন আমাকে অনেক জিজ্ঞেস করবেন দেখার কি আছে, নাথিং টু সি দেয়ার বাট টু ফিল দেয়ার, এই যে অনুভূতি, এটা হচ্ছে যেমন বুধবারের আমার কাছে দুটি জিনিস তোমার সামনে, তোমাদের দুজনে পাঠভবনের কাজেই তোমাদের প্রশংসার সামনেই করছি না, আমার বিশ্বভারতীর দুটো অনুষ্ঠান মনে রেখাপাত করেছে এবং করবেও। একটা হচ্ছে পাঠভবনের প্রতি মঙ্গলবার সাহিত্য সভা, আর দ্বিতীয়টি হচ্ছে বুধবারের মন্দিরের উপাসনা। আমার কেন জানি না, আমি এগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু আমার মনের ভিতরে একটা, যখন ভাবি, একটা আবেগ সৃষ্টি করেছে। আর একটা যদি বিশ্বভারতীর কাছে আমি শিখেছি টাইম, সময় জ্ঞানটা। ওই 10টার অনুষ্ঠান 10টায় আরম্ভ হবে এবং যিনি ভিআইপি তিনি যদি উপস্থিত না হন তবু আরম্ভ হবে, এবং এটা সব জায়গায় চেষ্টা করি, নিজেকে মেনটেন করি, কিন্তু সকলে এটা মেনটেন না করছে না। অভিজিৎ আমার পুত্র সম, সে আমার কাছে এনসাইক্লোপিডিয়াও বলা যায়, যে আমি কোনো প্রবলেম এখনও করি আমি ওকে ফোনে করি, অনেক সময় বিরক্ত হয় হয়তো, কিন্তু আমি সদুত্তর পাই। না বিরক্ত হলে হবে নাকি, ঠিক আছে, শ্রদ্ধা নেবেন সবাই, দুজনেই খুব সুস্থ থাকুন অনেকদিন।